আজ আমাদের ডুয়ার্স ভ্রমণের চতুর্থ দিন। ডুয়ার্সের অপরূপ পাহাড়, নদী, জঙ্গল, চা বাগান দেখে যতই মুগ্ধ হই না কেন, আমাদের দুজনকেই প্রথম ডুয়ার্সকে ভালোবাসতে শিখিয়েছিলেন সাহিত্যিক সমরেশ মজুমদার। সেই কবে কলেজে পড়ার সময় তার লেখা উত্তরাধিকার, সাতকাহন এই সকল বইগুলি থেকে তখন আমরা প্রাণ ভরে গ্রহণ করছি সুন্দরী ডুয়ার্সের রূপ, রস, গন্ধ। সেই সময় তার লেখা প্রতিটি অধ্যায়ের মধ্য দিয়ে তিনি যেন বাঙালির কাছে নতুনভাবে তুলে ধরছেন ডুয়ার্সকে। আর তাই এত বছর পরেও যেন ডুয়ার্সে আসলে খুঁজে বেড়াই সেই চা বাগানকে, এখানকার মাটিতে গড়ে ওঠা সেই নকশাল আন্দোলনের দিনগুলিকে। তাই ডুয়ার্স মানে শুধুই এক ট্যুরিস্ট স্পট নয়, এখানকার মাটিতে রয়েছে চা বাগানের শ্রমিকদের কথা, এখানকার জঙ্গলের মানুষদের কথা, আর তারই সাথে সারা পশ্চিমবঙ্গ কাঁপিয়ে দেওয়া এক রক্তক্ষয়ী বিপ্লবের কথা। তাই এই সব কিছুকে সাথে নিয়েই এগিয়ে চলুক আমাদের ডুয়ার্স ভ্রমণ। আজকে 23শে জানুয়ারি 2024 মঙ্গলবার। আজকে আমরা লাটাগুড়ির থেকে বেরিয়ে যাব জলদাপাড়ার উদ্দেশ্যে। লাটাগুড়িতে আজকেই আমাদের ফাইনাল স্টে ছিল। আজকে ব্রেকফাস্টে কি কি দিয়েছে দেখি। এদিকে আলু পরোটা, তার সাথে সবজি, এদিকে দই, এটা একটা নলেন গুড়ের সন্দেশ, এদিকে আচার, আর তার সাথে স্যালাড। অসাধারণ ব্রেকফাস্ট আজকেও ব্রেকফাস্টে আগের দিনগুলোর সাথে কোনো রিপিটেশন নেই। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব। ডুয়ার্সে এসে একবার একটু সময় করে এই চালসা ভিউ পয়েন্টে আসতে পারেন। এই জায়গাটা অনেকটা উঁচু, আর এখান থেকে নিচে সমগ্র ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চল দেখা যায়। নিচ দিয়ে রেল লাইন চলে গেছে, দারুণ সুন্দর লাগে। এখান থেকে দারুণ ভিউ পাবেন। ডুয়ার্সে আসলে আর কিছু না, এই জঙ্গল আর রাস্তা দেখেই আপনার মন ভালো হয়ে যাবে। এই জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা, কখনো বা চা বাগানের মধ্য দিয়ে রাস্তা, এত অপূর্ব রাস্তা না, মানে এই রাস্তার মধ্যে দিয়ে যখন গাড়ি যায় তখন দারুণ দারুণ লাগে। এসে কিন্তু আপনাদের চা বাগানের মধ্যে একটু আসতেই হবে। এই ফিলিংসটা না সত্যি চা গাছকে ছুলে বোঝা যায়। এত সুন্দর, মানে রাস্তার দুপাশে শুধু চা বাগান আর মাঝখানে কালো পিচের রাস্তা। আমরা এরকমই একটা চা বাগানের মধ্যে হঠাৎ দাঁড়িয়ে পড়লাম, কারণ ডুয়ার্সে আসলে এই আনন্দটা নিতেই হবে। অন্যান্য প্ল্যান্টেশন ফার্মিংয়ের মানে বাগিচা কৃষি যেগুলোকে বলে, যেমন চা, কফি, রাবার, কোকো, বিট, এগুলো হচ্ছে সব বাগিচা কৃষি। তো অন্যান্য প্ল্যান্টেশন ফার্মিংয়ের মতনই এই চায়েরও কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে এগুলো কিন্তু সব মাইগ্রেটেড ক্রপ, মানে এগুলো কিন্তু কোনোটাই আমাদের দেশের নিজের ফসল নয়, এগুলো কিন্তু অন্য দেশ থেকে তারপরে এনে এখানে এই গাছগুলো রোপণ করা হয়েছে, মানে তারপরে তৈরি করা হয়েছে। আর সমগ্র উত্তরবঙ্গ জুড়ে প্রায় 450 চা বাগান রয়েছে, তার মধ্যে ডুয়ার্সে সবচেয়ে বেশি। আর এখানে এই চায়ের কিন্তু একটা নেগেটিভ ব্যাপার আছে, মানে যে কোনো প্ল্যান্টেশন ফার্মিংয়েরই একটা নেগেটিভ পয়েন্ট আছে। সেটা হচ্ছে যে এই প্ল্যান্টেশন ফার্মিং মানে বাগিচা কৃষি যেখানে চাষ করা হয়, যেমন এই চা গাছ যেখানে চাষ করা হয় সেখানে কিন্তু বছরের পর বছর ধরে এই চা গাছই হবে, অন্য কোনো গাছ কিন্তু সেই জমিতে হবে না। যার জন্য এই যে এক একটা চায়ের বাগান 100 বছর 150 বছরের পুরনো, হয়তো বা লসে রান করছে, কিন্তু এখানকার শ্রমিকদের বা এই বাগানের যারা মালিক তাদের উপায় নেই যে এখানে চা গাছের জায়গায় অন্য কোনো গাছ তৈরি করার, কারণ সেইখানে অন্য কোনো গাছ হবেই না। আর এর উপরে ভিত্তি করে আমাদের দেশে তো ইতিহাসও রয়েছে। যখন নীলের চাষ হয়েছিল, যে
বাংলার চাষিরা তারা কর মেটাতে না পেরে ইংরেজরা তাদের বাধ্য করতো নীল চাষ করতে। বাংলার চাষিরা সেই চাষ করতে তারা রাজি হতো না। তার কারণ হচ্ছে যদি জমিতে তারা নীল চাষ করে তাহলে সেই জমিতে আর অন্য কোনো ফসল ফলানো যায় না। মানে নীলও কিন্তু একটা প্ল্যান্টেশন ফার্মিং বা বাগিচা কৃষি। কাজেই বাগিচা কৃষির এই বৈশিষ্ট্যটা কিন্তু একটা দারুণ বৈশিষ্ট্য, এবং সেই চাষ করতে রাজি হলো না বলে বাংলায় একটা বিপ্লবও হয়ে গেল, যেটাকে নীল বিদ্রোহ বলা হয়। দুটি পাতা একটি কুড়ি, সেই গানটার কথা মনে পড়ে যাচ্ছে সত্যি। কি সুন্দর তোলে, দক্ষ নিপুণ হাতে, দেখবার মতো। আমি ডুয়ার্সে এসে জলদাপাড়া যাওয়ার পথে আমি এই ফালাকাটা হয়ে যাচ্ছিলাম। তো ফালাকাটাতে আমার সাথে দেখা হয়েছে শেখরের। এই হচ্ছে শেখর আর এই হচ্ছে শুভ্র। ওরাই আমার এই সমস্ত ট্রিপের ব্যবস্থাপনা করেছে। দারুণ সুন্দর ব্যবস্থা করে, খুব নির্ভরযোগ্য ছেলে। মানে আমি ভীষণভাবে নির্ভর করি ওর উপরে। ওর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করে, এবং সবথেকে বড় কথা যে ভীষণ সিরিয়াসলি কাজটা করে। মানে আমরা এখানে এসছি, ও আমার সাথে যে কতবার যোগাযোগ করেছে মানে তা চিন্তা করা যায় না। খুব ভালো, থ্যাংক ইউ। বলছি দাদা আমার সাথে ডুয়ার্স ট্রিপ করছে, অ্যান্ড এর আগেও নর্থ সিকিম করেছে, আপনারা হয়তো ভিডিও দেখেছেন। তো আমি নর্থ ইস্টের মোটামুটি ডুয়ার্স, দার্জিলিং, কালিম্পং অ্যান্ড ভুটান, মেঘালয় সব এই 6টা জায়গারই ট্রিপ করাই। আপনাদের গাড়ি, হোটেল সমস্ত কিছু, যত আপনাদের ফ্যাসিলিটিস, যে ধরনের ফ্যাসিলিটিস একটা ট্যুরে প্রয়োজন, সব কিছু অ্যারেঞ্জমেন্টে আমি করে দেবো। আপনাদের কোনো চিন্তা করতে হবে না, ভরসা করে আপনারা চলে আসুন। আমরা এসে পৌঁছালাম জলদাপাড়ায়। এখন ঘড়িতে সময় 2:30। লাটাগুড়ি থেকে জলদাপাড়ার দূরত্ব হচ্ছে 83 কিলোমিটার মতন। তো আমরা তো রাস্তায় অনেক জায়গায় দাঁড়িয়েছি, ছবি টবি তুলেছি। আমাদের সময়টা একটু বেশি লেগেছে, মোটামুটি সময় লাগার কথা এই 2 ঘন্টার মতন। আর জলদাপাড়াতে আমি এসে উঠছি যে রিসোর্টটাতে, সেই রিসোর্টটার নাম হচ্ছে দ্য রিভার ইন রিসোর্ট। জলদাপাড়াতে তো আপনারা এসে হলং ট্যুরিস্ট বাংলোতে বা মাদারিহাট ট্যুরিস্ট লজে তো আপনারা তো অনেকেই থেকেছেন, কিন্তু এই যে রিভার ইন রিসোর্ট, এই রিসোর্টটার অবস্থান এত সুন্দর, এত ভালো জায়গায় রিসোর্টটা। আর এই নামার সাথে সাথে চারিদিকে একেবারে পাখির ডাকে পুরো একেবারে ভরিয়ে দিচ্ছে। মানে এত পাখি, বিভিন্ন গাছে এত পাখি, দারুণ দারুণ সুন্দর লাগছে। এবং এই দেখুন রিসোর্টটা, জলদাপাড়া রিভার ইন। এই জলদাপাড়া, দাঁড়াও একটু, ইনি হচ্ছেন ওনার। এই যে ওনার নাম হচ্ছে মলয়। আসার সাথে সাথে খুব আন্তরিকভাবে আমাদের ওয়েলকাম জানিয়েছেন। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। এই হচ্ছে আমরা যে রুমটাতে আছি সেই রুম। দারুণ সুন্দর রুম, বেশ চারিদিকে জঙ্গল, কি অপূর্ব ব্যালকনির পজিশনটা, দারুণ। আর এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে এই যে সামনে নদীটা বয়ে যাচ্ছে, এইটা হচ্ছে সিসামারা নদী। আর সিসামারা নদীর ওপারেই হচ্ছে জলদাপাড়া ফরেস্ট। মানে এখানে সকাল সন্ধেবেলায় বন্যপ্রাণীরা এখানে কিন্তু জলও খেতে আসে এই নদীতে। কপাল ভালো থাকলে দেখাও যেতে পারে। আর ঘরটাও বেশ বড়ই, বেশ অনেকটা জায়গা নিয়ে ঘর। বেড সাইজ যথেষ্ট বড়, অনেকগুলি তাকিয়া দেওয়া আছে, সেন্টার টেবিল, চেয়ার, ওয়ার্ড্রপ সব কিছু রয়েছে। ঘরে এসিও রয়েছে। আর তাছাড়াও বাথরুমটাও বেশ সুন্দর, বাথরুমে গিজারও রয়েছে। আর তাছাড়া বেসিন, কমোড, যেরকম থাকে বাথরুমে যা যা ইকুইপমেন্টস সবই রয়েছে। বেশ ভালো, বেশ সুন্দর রিসর্ট। মানে
ছোটোখাটো যদি কিছু সমস্যা থাকে সেই সমস্যা আমার এখনো পর্যন্ত কিছু লাগেনি, আমি তো এইমাত্র আসলাম, কিন্তু সেই সমস্যা ভুলিয়ে দেবে এখানকার প্রকৃতি। অপূর্ব সুন্দর, কি অসাধারণ জায়গায় রিসর্ট। আহা, এখানকার আরও একটা রুম ভ্যাকেন্ট আছে, সেটাও আপনাদের দেখাই। এই রুমটা, এটাও বেশ যথেষ্ট বড় রুম। এই পথ ধরে নদীর ধারে যাওয়া যায়, একটু নদীর ধার থেকে ঘুরে আসি। ও দারুণ সুন্দর, নদীর জলের রংটা কি! শিশামারা নদী, দারুণ ভিউ দেখো। এই হলো নদী আর এই হলো রিসর্ট। এই যে রিসর্টে এসে কোনো রকমের চেক ইন করেই আমরা আবার বেরিয়ে পড়েছি। আজকেই বিকেলবেলা আমার সাফারির বুকিং রয়েছে 3:30-র সময়, এখন বাজে 3টে। দৌড়াদৌড়ি করে কোনো রকমে বেরিয়ে পড়েছি, যেতে প্রায় এখনও 15 মিনিট মতন লাগবে। আমি এখানে যে সাফারির বুকিং করেছি আজকে বিকেলবেলায়, যেটা করেছি সেটা হচ্ছে জিপ সাফারি। এছাড়া আগামীকাল সকালেও আমি একটা সাফারির বুকিং করেছি, সেটা হচ্ছে এলিফ্যান্ট সাফারি। এই সাফারির বুকিং আমি নিজেই করেছি, আর এই সাফারি বুকিংয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং অন স্ক্রিন দিয়ে রাখছি, আপনারা সহজেই সেখান থেকে বুকিং করতে পারেন। জলদাপাড়া রিজার্ভ ফরেস্টে আমরা যে গেটের থেকে বুকিংটা পেয়েছি সেটা হচ্ছে শালকুমার গেট। এই শালকুমার গেটের এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এইখানে এসে আপনাকে আপনার বুকিং স্লিপটি দেখাতে হবে। আমরা সেই বুকিং স্লিপটি দেখালাম। আমরা 560 টাকা দিয়ে দুজনের জন্য বুকিং করেছিলাম। এটা কিন্তু হচ্ছে শুধুমাত্র আপনার সাফারির বুকিংয়ের জন্য 560 টাকা। এরপরে সাফারি গাড়ির ভাড়া, গাইডের ভাড়া, জঙ্গলের ভেতর প্রবেশের জন্য টাকা ইত্যাদি সব কিছু মিলিয়ে লাগে হচ্ছে 2730 টাকা। এটা হচ্ছে দুজনের জন্য। এইখানে আমরা টাকা পেমেন্ট করলাম, আমাদের গাইডের কোন গাইড আমাদের সাথে যাবেন সেটা বলে দিলেন, আর গাড়ির নাম্বার আমাদের দিয়ে দিলেন। আমরা এখন সেই গাড়িতে গিয়ে উঠব। আমাদের সাফারি শুরু করলাম, জিপ সাফারি। আমাদের সাথে যিনি গাইড রয়েছেন ইনি বাঁধন কারজি, বাঁধন কারজি ওনার নাম। কিছু দেখতে পাবো নাকি দেখি, অনেক আশা। জলদাপাড়ায় হয়তো দেখতে পাবো ভালো করে গন্ডার, দেখা যাক। ডান দিকে একটা ময়ূর পাবে, ডান দিকে দেখো, ডান দিকে বসো। ওইখানটাতে একটা সম্বার হরিণ রয়েছে, ওই যে। ওই সামনেও আরেকটা রাস্তা পার হচ্ছে। এই যে একটা ময়ূর এখানে পেখম তুলে দাঁড়িয়ে রয়েছে। ওই যে রাস্তার উপরে একটা ময়ূর, রাস্তার উপরে ময়ূর। ওই যে ওখানে হরিণ, অনেকগুলো হরিণ।
প্রচুর হরিণ দেখছি আমরা, আর কত ময়ূর, ওই দেখো ওই দেখো হ্যাঁ, কত হ্যাঁ। ময়ূর। ট্রিপ শুরু হতেই ওই না, দেখো, ওই দেখো, ওই দেখো। ওরে বাবা ওই দেখো এখানটাতে দাঁড়ান, এখানে ওই যে হরিণ, দেখুন, যেখানে সিংহালা কত- আছে সেখানে দাঁড়ান, আরেকটু এগোন, কত আরেকটু এগোন। হরিণ দেখুন এখানে। কোথায়, কোথায়? কোথায়? চলুন 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 চলুন, ওই সামনে গন্ডার, সামনে গন্ডার। দারুণ জোরে যাচ্ছে আমাদের গাড়ি, সামনে নাকি একটা ওই যে গন্ডার সামনে দেখা গন্ডার। গেছে। ওই যে গাছের গাছের ও পেছনে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে। আচ্ছা 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 আচ্ছা, ওই যে গাছের পেছনে। হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি। দুটো গন্ডার, দুটো। অসাধারণ দেখলাম, অসাধারণ, এখনো আসছে আবার ফিরে ফিরে, দারুণ সুন্দর। ওই যে এক্ষুনি দেখা যাচ্ছে। এখানে 292টা গন্ডার আছে, তার মধ্যে আমরা দুটো দেখে ফেলেছি, 290টা দেখা বাকি আছে। জঙ্গলের এরিয়া কত টোটাল? 216.51 বর্গ কিলোমিটার। আর এখানে এই মানে গ্রাসল্যান্ডই বেশি, বেশিরভাগ গ্রাসল্যান্ড। এখন যাচ্ছি আমরা হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার, সেখান থেকে যাব হলং। বাহ, ও এটা নদী পার হবো? বাহ, দুটো আছে না ওখানে? এটা হচ্ছে হগ ডিয়ার। কোথায়? ওই যে ওইখানে একটা বাইসন দেখা গেছে। আমরা এই গল্প করতে করতে কথা বলতে বলতে যাচ্ছি, আমাদের হ্যাঁ। যিনি ড্রাইভার দাদা উনি গাড়ি চালাতে চালাতে দেখেছেন যে দেখতে এখানে পেয়েছেন বাইসন জঙ্গলের মধ্যে বাইসন। এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে, উনি ঠিক দেখেছেন। আমরা নালে দেখতে পারতাম না, মানে সত্যি এটা একদম বিশাল ব্যাপার। এটা এটা কোন গেট? এইটাই হলং না? এখান এই থেকে তো হাতি উঠবে এখান থেকে। আচ্ছা, এটা হচ্ছে হলং টুরিস্ট লজ।
অনেক কিছু দেখলাম, ভাবতে পারিনি এত কিছু দেখবো। 4টে বাইসন, 2টো গন্ডার, অসংখ্য হরিণ, মানে 3 রকমের হরিণ দেখেছি। এত জায়গায় ঘুরেছি, এত দেশে দেশে ঘুরে ঘুরে মন বলে শেষে বাংলায় এসে এমন জঙ্গল আর কোথাও নাই। আর এই দাদাদের অসংখ্য ধন্যবাদ, মানে এত সুন্দরভাবে ওনারা দেখিয়েছেন, খুব ভালোভাবে যত্ন করে দেখিয়েছেন আমাদের। ইনি হলেন মনোরঞ্জন দা, আমাদের আজকে দারুণ ঘুরিয়েছেন ফরেস্টের মধ্যে, একেবারে ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে আমাদের গন্ডার দেখিয়েছেন, না হলে আমরা দেখতে পেতাম না। তারপরে বাইসন দেখিয়েছেন, দারুণ, খুব ভালো দেখিয়েছেন, থ্যাংক ইউ। এই সাফারির পরে এখানে একটা ট্রাইবাল ড্যান্স হয়, এখানকার স্থানীয় মানুষদের নিয়ে এখানে ছোটোখাটো একটা ট্রাইবাল ড্যান্স হয়। তো এইটা মানে এই সাফারির মধ্যেই ধরা থাকে, এর যা খরচাপাতি সমস্ত কিছু আপনার কাছ থেকে ওই বুকিংয়ের সময় নিয়ে নেবে। তো আমরা এখন যাচ্ছি সেই ট্রাইবাল ড্যান্স দেখতে। আর আমাদের এই জলদাপাড়া ফরেস্টের সাফারি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।